অনির্বাণের সঙ্গে এই অসুস্থ সম্পর্কের সমাপ্তি ঘটিয়ে এবার অবশেষে নিজের বাড়িতে ফিরে এলো রাই নিজের সন্তানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিম্মির সঙ্গে অনির্বাণের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায়, যার ফলে কিনা রাইয়ের এবার অনির্বাণের সঙ্গে এক ছাদের তলায় থাকাটাই রীতিমতো অস্বস্তিকর এবং অসহ্যের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, এরকম অনির্বাণের অসভ্যতাম সহ্য করে আমি আর কোনো মতেই এই সব কিছু বরদাস্ত করে আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এটা এখন আমার জন্য একটা দম বন্ধকর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিবেশের সঙ্গে আমি খাপ খাওয়াতে পারলেও কোনো মতেই আমার মেয়ে যে ভবিষ্যতে খাপ খাওয়াতে পারবে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। এবং তার পাশাপাশি আমার মেয়ের উপরে খারাপ কোনো প্রভাব পড়ুক ওর বাবার এইসব কর্মকাণ্ড দেখে, সেটাও আমি কোনো মতে চাই না। তাই আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হলো আমাকে যে কোনো মূল্যেই হোক না কেন অনির্বাণের কাছ থেকে বেঁচে ছাড়াতেই হবে। অন্যদিকে যখন অনির্বাণ এবং সিমি একে অপরের সঙ্গে গা মাখামাখি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে রাই হাজির হয় এবং যাওয়া মাত্র ওদেরকে এতটা কাছাকাছি দেখা মাত্রই রাই বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ, যেটা করছিলে তুমি বরঞ্চ সেটাতেই নিজেকে ব্যস্ত রাখো। কারণ আর যাই হোক না কেন তোমার তো এখন প্রধান কাজ এটাই হয়ে দাঁড়িয়েছে যে তুমি কাজটা সব কিছু ফেলে তুমি কতক্ষণে সিম্মিকে শুধু সময় দিবে। এবং সিম্মি, তুমিও সত্যি খুব ভাগ্যবতী একজন মেয়ে, নয়তো বা এরকম করে অন্যের বরকে তুমি এত তাড়াতাড়ি এত কাছে নিজের হাতে মুঠোয় করে নিজের ইশারায় কী করে বা নাচাতে পারো বলো তো? এরকম সুযোগ সবাই পায় না, তুমি পেয়েছো, সত্যি তুমি খুব লাকি। ঠিক সেই মুহূর্তে সিম্মি বলতে থাকে যে এমা রাই, তুমি ওসব কিছু উল্টোপাল্টা কেন ভাবছো বলো তো? তোমার বর তো রীতিমতো আমার সঙ্গে ছোটোবেলা থেকে এরকম করে মেলামেশা করে এবং আমরা ইউনিভার্সিটি লেভেলে যখন ছিলাম তখন আমরা এগুলোই করেছি। তুমি এতে করে এতটা তোমার কাছে দৃষ্টিকটু কেন লাগছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এই যুগের মেয়ে হয়ে এসব কিছু অ্যাকসেপ্ট করতে পারছো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সিম্মি, তুই এত ওকে কৈফিয়ত দিচ্ছিস কেন বলতো? হ্যাক করেছি, বেশ করেছি, তাতে কী হয়েছে রাই? তোমার কিসের এত প্রবলেম বলো তো? জানো না, আমার কেন জানি মনে হচ্ছে যে তোমার এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে এবং তুমি কোনো কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না। এবং আমি তো তোমাকে স্পেশালি রেকমেন্ড করবো যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা সাইকিয়াট্রিস্টকে দিয়ে গিয়ে কনসাল্ট করো। কারণ একটা সাইকিয়াট্রিস্টকে সঙ্গে কনসাল্ট করাটা তোমার জন্য এখন খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। কারণ তোমার একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এখন তো আমার মনে হচ্ছে যে আমার মেয়েটা তোমার কাছে রাখা মানে একটা আতঙ্ক ছাড়া কোনো কিছুই না। আমার মেয়েটার ওপরেও তোমার প্রভাব পড়ে যদি যায় একবার, তাহলে তো আমার মেয়েটাও এরকম নিয়ে এক শিক্ষা পেয়ে বড় হবে এবং আমার মেয়ে কোনো মতে সকলের সঙ্গে মেলামেশা করতে পারবে না বড় হয়ে। তখন কী হবে? অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। কারণ সেসব কিছু আমার মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আমি একাই 100 এবং আমি একাই আমার মেয়েকে মানুষ করে নিতে পারবো। তুমি যে কাজটা করতে ব্যস্ত ছিলে তুমি বরঞ্চ সেটাই করো। তুমি কী করে সিম্মিকে ভালোবাসা আদরে ভরিয়ে দিবে তুমি বরঞ্চ সেটা নিয়েই ভাবো। এবং সিম্মি যখন তোমার যোগ্য বলে তোমার মনে হয়েছে, তাহলে তুমি বরঞ্চ সিম্মিকে নিজের জীবনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে দাও, তাতে করে আমার বিন্দুমাত্র আফসোস নেই। ঠিক সেই মুহূর্তে রাইয়ের সামনে অনির্বাণ সিম্মির হাত ধরে বলতে থাকে যে হ্যাঁ, আমি ওকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিব এবং আমি তোমাকে আমার জীবন থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবো। কারণ তোমার সঙ্গে অসহ্য সম্পর্কের মধ্যে আমি আর জড়িয়ে থাকতে চাই না, কারণ আমার এখন দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তুমি আমার মেয়ের কথা একদম ভেবো না, কারণ ওকে কোনোদিন আমি এটা জানতে দেবো না যে ওর আসল বাবাকে। আমি চললাম। অনির্বাণ, তোমাদের লাগে আমি সেটা সাবস্ক্রাইব করবো না।